আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচ, তোমরা যারা কৃষিগুচ্ছ প্রস্তুতি নিচ্ছ এবং এতদিন ধরে তোমাদের শেষ মুহূর্তে অপেক্ষার অবসান কিন্তু হয়েছে এবং কৃষিগুচ্ছ পরীক্ষার ডেট কিন্তু অলরেডি কিছুদিন আগেই দিয়ে দিয়েছে। তোমরা যদি সময়ের হিসাব করো তাহলে তোমাদের কিন্তু হাতে আর 1 মাসের সময় নেই এবং এক্স্যাক্ট ডেট বললে প্রায় 25 থেকে 26 দিনের মতো সময় তোমাদের হাতে আছে এবং এখনো অনেকে পড়ালেখা থেকে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়েছিলে এবং সেখান থেকে হয়তো অনেকে ফিরতে পারো নাই বা অনেকে ফিরতে পারলেও দেখা গেছে হচ্ছে সবকিছু কোঅর্ডিনেট করতে পারতেছো না। সো তোমাদের উদ্দেশ্যে এই শেষ মুহূর্তে তোমরা কি কি জিনিস ফলো করলে আলটিমেটলি কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এবং এখানে মূলত আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো, তোমার ব্রিং ব্যাক ইওর ফোকাস, অর্থাৎ তুমি কিভাবে হচ্ছে পড়ায় ফোকাস ফিরিয়ে আনতে পারো এবং এইটা কেন গুরুত্বপূর্ণ তোমার এই মুহূর্তে এবং সবার আগে আমি হচ্ছে এটা রাখছি। কারণ তুমি হচ্ছে যদি ফোকাস ফেরত না আনতে পারো পড়ায়, তাহলে তুমি কিন্তু সামনে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা না। এরপরে হচ্ছে মেক এ প্ল্যান অ্যান্ড রুটিন, অর্থাৎ তুমি একটা প্ল্যান এবং রুটিন কিভাবে করবা, কিসের ভিত্তিতে করবা, তোমার নিজের উপর তোমার নিজের উইকনেস এবং স্ট্রং জায়গাগুলোকে যাচাই বাছাই করে কিভাবে তুমি হচ্ছে রুটিন এবং প্ল্যানটা করবা সেটা নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে আমরা এক্সাম খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে তুমি এক্সাম দিবা, কখন এক্সাম দিবা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং লাস্টলি হচ্ছে ফাইনাল টাচ, অর্থাৎ এই পুরো জিনিসটাকে রিভাইজ করা এবং সেই জিনিসটা সম্পর্কে প্রতিদিন হিসাব রাখা এবং কিভাবে তুমি হচ্ছে ফাইনাল টাস্কটা দিবা সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই দেখো আমরা চলে যাব হচ্ছে আমাদের ফার্স্ট কথায়, যে ব্রিং ব্যাক ইওর ফোকাস। দেখো, তোমরা এইচএসসি 23 ব্যাচ কিন্তু এই কৃষিগুচ্ছ পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অনেক দিন যাবত এই প্রস্তুতিটার মধ্যে আছো, তাই না? তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় এর আগে পরীক্ষা দিছো। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হচ্ছে মেডিকেল, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে হচ্ছে এখন দেখা গেছে যে শেষ মুহূর্তে এসে কিন্তু কৃষিগুচ্ছ প্রস্তুতি নিচ্ছ। আবার অনেকে অনেক জায়গায় চান্স পাওয়ার পরেও হয়তো ওই জায়গায় পড়তে চাও না, তোমরা হচ্ছে কৃষিগুচ্ছতে পরীক্ষা দিচ্ছ। বাট যেটাই হোক, তুমি কিন্তু কৃষিগুচ্ছের প্রস্তুতি অনেক দিন যাবত নিচ্ছ এবং মাঝখানে আমাদের দেশে একটা ক্রাইসিস মোমেন্ট গেছে এবং সেখানে আমরা কিন্তু পড়ালেখা থেকে ডিস্ট্রাকশনে চলে গেছিলাম। প্রায় সবাই, পুরো দেশই একদম থমকে গিয়েছিল এবং তোমরা কি করতে পারো নাই, পড়ালেখা করতে পারো নাই, আমরা সবাই জানি। বাট এখন তোমাদের হচ্ছে অক্টোবর মাসের 25 তারিখ পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এখন তোমাদের যেটা করতে হবে, পড়ায় অবশ্যই ফিরতে হবে। এখনো যারা পড়ায় ফিরতে পারো নাই, তোমরা এখনই পড়ায় ফিরতে হবে, নয়তো তোমাদের হাতে কিন্তু এখন আর 1 মাস সময়ও নাই। অর্থাৎ তুমি চিন্তা করো, তুমি 23 ব্যাচ এতদিন ধরে হচ্ছে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিলা, কিন্তু শেষ মুহূর্তে যখন এক্সামের 1 মাস আগে তোমাকে সব থেকে বেশি পড়তে হবে, সেই মুহূর্তে তুমি যদি পড়া থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাও, পড়ার মধ্যে ফোকাস না করতে পারো, মনোযোগ ধরে না রাখতে পারো, তাহলে তো আলটিমেটলি তোমার আগের কষ্টগুলো সবই স্নান হয়ে গেল, তাই না? তুমি তো সেগুলো কোনো লাভ হইলো না। তোমার এত কষ্টের আগে যতগুলা কষ্ট তুমি করলা এক্সামের জন্য, সেটাই লাস্ট মোমেন্টে যদি প্রস্তুতি ভালো না হয়, তাহলে তোমার সেই কষ্টের কোনো দাম নাই। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই লম্বা সময়ের ধকলটা কাটানোর জন্য তোমাকে কি করতে হবে, ফোকাসটা ফিরে আনতে হবে এবং এক্সামে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে ফোকাস ফিরে আনতে হবে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ফোকাস ফিরে আনতে আমি কি করব? আমি হচ্ছে কি সারাদিন খালি বই নিয়ে বসে থাকবো? না, তুমি এতদিন ধরে পড়ালেখা করছো, সো তোমার কিন্তু একটা টাইম জোন আছে, যেই টাইম জোনে তুমি সব থেকে ভালো তোমার পড়াগুলো মাথায় ঢোকে। যেমন আমি খুব রাতে পড়ালেখা করতে পছন্দ করি, জন্য আমি বেশিরভাগ সময় দেখা গেছে হচ্ছে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত যদি পড়ি, পেলে ওই সময়টুকুতে পড়ি, এই টাইম জোনের মধ্যে পড়ি। অনেকে আছে যে ভাই আমি ফজর নামাজ পড়ে এরপরে পড়ালেখা করতে পছন্দ করি, ভাই আমি বিকালের টাইমে পড়ালেখাটা ভালো মতো করতে পারি। সো এইরকম যারা আসো, তোমরা নিজেদের টাইম জোনে পড়ালেখা করো। যেহেতু তুমি হচ্ছে পড়ায় ফোকাস ফিরে আনতে পারতেছো না, যারা পড়ায় ফোকাসড আসো যে ভাই আমি পড়তে পারতেছি, এটা না কোনো সমস্যা নাই, ওকে ফাইন, তোমাদের জন্য না। বাট বেশিরভাগ যারা হচ্ছে পড়ায় ফোকাস ফিরে আনতে পারতেছো না, তোমরা যেটা করবা, ফার্স্ট কথা হচ্ছে তুমি তোমার টাইম জোনে পড়ালেখা করো। তোমার স্ট্রং যেই টাইম জোনটা আছে, অর্থাৎ দিনের 24 ঘন্টার মধ্যে যেই টাইম জোনটায় তুমি নিজে পড়ালেখা করে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করো, ওই টাইমটাতে পড়ো। অর্থাৎ স্ট্রং টাইম জোনে তুমি হচ্ছে পড়ো। এটা হচ্ছে প্রথম কথা, ফোকাস ফিরে আনার জন্য। সেকেন্ডলি, যেই ধর্মেরই থাকো না কেন, তোমরা একটু
একটু হচ্ছে মেডিটেশন করো, ইবাদত করো, তাহলে দেখা গেছে হচ্ছে আমরা যদি সৃষ্টিকর্তার ইবাদত করি তাহলে আমাদের মন সবসময় ভালো থাকে। আমরা যেহেতু খুবই একটা ক্রাইসিস মোমেন্ট পার করে আসছি পুরো একটা দেশ, এখন আমাদের দেখা গেছে হচ্ছে সেই ফোকাসটা আর নাই। হয়তো আমরা এই আন্দোলনের আগেও ভালো মতো পড়তেছিলাম, বাট আন্দোলনের পরে এখন আর পড়তে পারতেছি না, বা ওই রিদমটা আমাদের আর নাই। সো সেটা ফিরানোর জন্য যেটা সব থেকে ভালো হতে পারে সেটা হচ্ছে একটু ধর্মীয় দিকগুলা তুমি হচ্ছে মেনে চলো, এবং পরিবারের সাথে হচ্ছে একটু সময় কাটাও, হাসি খুশি টাইম কাটাও, বন্ধুদের সাথে কথাবার্তা বলো, বাবা মার সাথে কথাবার্তা বলো, ডিসকাস করো যে তোমার সামনে এক্সাম, তুমি সামনে কি করবা, তখন দেখবা বিষয়গুলো আস্তে আস্তে ভালো লাগবে। সো এটা আমি অপশনাল রাখলাম, এটা তুমি নিজেও জানো যে তোমার কি করলে ভালো লাগে, ঠিক আছে। সো ফার্স্ট পড়ালেখায় আসো যে আমরা স্ট্রং টাইম জোনে পড়বো। হ্যাঁ, সেকেন্ডলি আমরা কি করব? আচ্ছা, সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুতেই আমরা যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এরপর হচ্ছে ইংলিশ, এই 5টা সাবজেক্টের পরীক্ষা কৃষিতে দিব। সো 5টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 5টাই পারো তাহলে তোমার ভিন্ন কথা। বাট অনেকে আছে, যেমন ধরো হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রিটা ভালো পারে, অনেকে হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রিটা ভালো পারে, অনেকে ইংলিশ আর ম্যাথটা ভালো পারে। সো এরকম যারা আছে, তোমার পড়াটা শুরু কর হচ্ছে তোমার যেই সাবজেক্টটা সব থেকে ভালো সেই সাবজেক্ট দিয়ে, ঠিক আছে। অর্থাৎ এই যে সামনের যে 25 থেকে 26টা দিন সময় আছে, এই সময়টাতে তুমি পড়াটা আস্তে আস্তে স্টার্ট করো তোমার পারা জিনিসগুলা দিয়ে। শুরুতেই তুমি যদি হচ্ছে ধরো তুমি বায়োলজি একদমই পারো না, শুরুতে এই 25 থেকে 26 দিনের শুরুটা তুমি করলা হচ্ছে বায়োলজি পড়া দিয়ে, তখন দেখা গেল প্রথম 7 দিন তুমি পড়ছো বায়োলজি, বাট তোমার মাথায় কিছুই নেই, এবং 7 দিন সময় তোমার এই টাইমটা থেকে চলে গেছে, এবং এই 26 দিন থেকে 7 দিন সময় চলে যাওয়া মানে কিন্তু তোমার হাতে আর 20 দিনের সময় নেই। সো তো শুরুর দিকে আমরা কি করব? সো এই যে এই মুহূর্তে আমরা শুরুর দিকে আমাদের সব থেকে স্ট্রং যে সাবজেক্টটা আমাদের বেসিক সব থেকে স্ট্রং যে সাবজেক্টটা, সেই সাবজেক্ট দিয়ে পড়া শুরু করতে পারো। এতে দেখা যায় তখন তোমার একটা কনফিডেন্স কিন্তু কি হয়, বিল্ড হয়, যে আমার কনফিডেন্স আসতেছে না যে কেমিস্ট্রিটা আমি অনেক ভালো পারি, কেমিস্ট্রি আমি পারবো, ম্যাথটা আমি অনেক ভালো পারি, ম্যাথটা আমি পারবো, যেখান থেকেই প্রশ্ন আসুক আমি হচ্ছে 90% মার্ক পাবো, এখান থেকে কোনো সমস্যা নেই। সো সেই সাবজেক্ট দিয়ে পড়ো। তুমি হচ্ছে যদি একটা উইক সাবজেক্ট নিয়ে পড়া শুরু করো, তখন দেখা যাচ্ছে কনফিডেন্স লো হয়ে যেতে পারে, তুমি বলবো যা পড়ছি আমি সবইকে ভুলে গেছি, এটার জন্য তো আমার চান্স মিস হয়ে যেতে পারে, আমি তো এটা পারি না, আমি তো হচ্ছে এটা অ্যান্সারই করতে পারবো না। সো এরকম কি হতে পারে, তোমার কনফিডেন্স ডাউন করতে পারে। সো এই সব জিনিসপাতিগুলো একটু ফলো করো, পড়ালেখার মধ্যে ফোকাস করো। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে তুমি নিজেকে একটু বোঝানোর চেষ্টা করো যে তুমি একটা এক্সামের জন্য এতদিন সময় ব্যয় করলা তোমার লাইফের, এবং 23 ব্যাচের এটা কিন্তু লাস্ট অ্যাডমিশন টেস্ট, তাই তো। সো লাস্ট অ্যাডমিশন টেস্টটাতে তুমি যদি তোমার সবটুকু উজাড় করে না দিতে পারো, তোমার এত দিনের সব কষ্ট কিন্তু বৃথা। তাহলে এইটাই আমি মনে করি এটাই সব থেকে বেশি তোমাকে কাজে দিবে, যে তুমি নিজের যেই মেন্টালি বুস্ট আপ, এটা তুমি নিজে করো। তুমি নিজেকে বুঝাও যে তুমি এতদিন পরিশ্রম করছো কিসের জন্য, এই এক্সামের জন্য। তো সেই এক্সামে তুমি যদি হচ্ছে ফোকাস না থাকো, সেই এক্সামের পড়াই যদি তুমি কমপ্লিট করতে না পারো, তাহলে এতদিন কি করলা তুমি, বা এতদিন পরে আমার কি হইলো, কোনো লাভই হইলো না, তাই না। এবং ডিস্ট্রাকশন জিনিসটা আসে হচ্ছে শয়তান থেকে। শয়তান কখনো চায় না যে তোমার ভালো হোক। তোমার কি করে, তোমার যেই তোমার আসল কাজ থেকেই তোমাকে কি করে, ডিস্ট্রাক্টেড করে দেয়, তুমি যেন সেই কাজটা না করতে পারো। তুমি দেখবে পড়তে বসে তোমার ঘুম আসে, কেন আসে? কারণ হচ্ছে শয়তান চায় না তুমি হচ্ছে পড়ালেখা করো বা জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞান অর্জন করলে তুমি সত্য জানবা, আর শয়তান চায় না তুমি সত্য জানো, শয়তান চায় তুমি মিথ্যা জানো। আবার তুমি যখন গেমস খেলবা, তখন দেখবা তোমার ঘুম উড়ে গেছে, কিসের জন্য? কারণ শয়তান চায় তুমি গেমস খেলো। তুমি ভালো প্রোডাক্টিভ কাজ না করে তুমি হচ্ছে যত এন্টারটেইনমেন্ট মূলক কাজ আছে সেইগুলা করো, যেগুলো আমাদের কি করে, ব্রেনের ডোপামিন নিঃসরণ করে। এই কাজগুলা শয়তান আমাদের দিয়ে করাইতে চায়, যেন হচ্ছে আমরা সেগুলো বারবার করি। সো নিজেকে একটু বুস্ট আপ করো, ধর্মীয় অনুশাসনগুলো একটু মেনে চলো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু সময় কাটাও, এবং পড়ালেখার ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার টাইম জোনটা মেনটেন করো, যেই টাইম জোনে তুমি পড়তা। এবং সেকেন্ড হচ্ছে এই শুরুটা করো, এই 25 থেকে 26 দিনের পড়াটা শুরু করো তোমার স্ট্রং সাবজেক্ট দিয়ে। সো আশা করি এই 3 থেকে 4টা জিনিস ফলো করলে তোমার হচ্ছে ফোকাসটা আস্তে আস্তে তুমি ফিরে আনতে পারবা। হয়তো প্রথম দিন আসবে না, হয়তো কালকে আসবে, হয়তো পরশু আসবে, বাট খুবই ফাস্ট করতে হবে। 1 থেকে 2 দিনের মধ্যে কি করতে হবে, ফোকাসটা ফিরে আনতে হবে। সো এরপরে নেক্সট টপিক, হ্যাঁ, মেক এ প্ল্যান অ্যান্ড রুটিন। কি প্ল্যান করব? আচ্ছা, প্ল্যান করবা হচ্ছে তুমি এগ্রি এক্সামটা নিয়ে চিন্তা করবা।
পড়া যেহেতু টোটালি শুরু করবা, তুমি এগ্রি এক্সামটা নিয়ে চিন্তা করবা। এগ্রি এক্সামে ভাই কি করতে হবে আমাকে, মেকে প্ল্যানে আসো। এগ্রি এক্সামে আমাদের দেখো এগ্রি জিএসটি যে এক্সামটা আছে, সেই এক্সামে আমাকে ফিজিক্স অ্যান্সার করতে হবে এবং সেটা হচ্ছে 20 মার্কস। আমাকে কেমিস্ট্রি এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, সেটা হচ্ছে 20 মার্কস। আমাকে বায়োলজি পড়তে হবে, যেটার প্রত্যেকটা পার্ট 15 করে, আলটিমেটলি হচ্ছে 30। আমাকে ম্যাথ কভার করতে হবে, যেটা হচ্ছে 20, এবং ইংলিশ কভার করতে হবে, যেটা হচ্ছে 10 মার্কস, তাই তো? সো ওভারঅল তুমি হচ্ছে তোমার সাবজেক্টের প্রিভিউ সম্পর্কে জানো, ঠিক আছে? এই জিনিসগুলো করার পরে তুমি দেখবা যে তুমি কোন সাবজেক্টগুলোতে ভালো, তোমার কোন মার্কগুলা একদম অ্যাকুরেটলি আসবে, ঠিক আছে? আমি আমার উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমি হচ্ছে কৃষি এক্সাম দিব, তাহলে আমি চিন্তা করব যে আমি কেমিস্ট্রিতে অনেক ভালো। সো এই কেমিস্ট্রির 20-এর মধ্যে, এই কেমিস্ট্রির 20-এর মধ্যে আমাকে যত কঠিন প্রশ্নই করুক না কেন, আমি হচ্ছে 15 প্লাস মাইনাস মার্ক উঠানোর চেষ্টা করব। আমার নিজের যে স্ট্রং জোন বা উইক জোন আছে সেটাকে আমি যাচাই বাছাই করতেছি, সেই ওয়াইজ আমি প্ল্যান করব, সেই ওয়াইজ আমি রুটিন মেক করব, যেন হচ্ছে এই মার্কগুলো মিস না যায়। সো কেমিস্ট্রিতে আমি খুব ভালো, কেমিস্ট্রিতে আমি 15 প্লাস মাইনাস মার্কস পাবো। এরপরে বায়োলজি, বায়োলজি আমি মোটামুটি পারি, অনেক ভালো পারি না, আমি আমার কথা বলতেছি। তুমি তোমার যেই উইকনেস বা হচ্ছে স্ট্রং জায়গাগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে তুমি এইভাবে হচ্ছে প্ল্যানটা করবা। সো এই 30-এর মধ্যে ধরো আমি হচ্ছে 18 প্লাস মাইনাস বা 20 প্লাস মাইনাস পাবো, এরকম, ঠিক আছে? আমি মিনিমাম ধরে রাখতেছি, মিনিমাম। এরপর হচ্ছে ম্যাথ, ঠিক আছে? ম্যাথ আর ফিজিক্স, ধরো এইগুলাতে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে। আমি তুমি যদি কৃষির প্রশ্নটা দেখো, তুমি তো অনেক দিন ধরে হচ্ছে প্রস্তুতি নিচ্ছ তোমরা, তাই না? সো ফিজিক্স আর ম্যাথে দেখবা, ম্যাথ ছাড়া ফিজিক্সেও কোনো থিওরিটিক্যাল প্রশ্নই আসে নাই, 20টাই ম্যাথ আসছে। আর ম্যাথ তো নিজে ম্যাথই, ম্যাথেও 20টা প্রশ্নই কি আসছে, ম্যাথমেটিক্যাল, এবং ভালো প্রত্যেকটাতেই ক্যালকুলেট করা লাগে, এরকম ম্যাথই আসছে। সো এখানে তোমাকে টাইম কনজিউম করতে হবে, যতই ভালো পারো না কেন তোমাকে একটু মনে রাখতে হবে এগুলাতে কিন্তু তোমার টাইম বেশি যাবে। 1 ঘন্টার মধ্যে তোমাকে 100টা এমসিকিউ দিতে হবে। সো থিওরিটিক্যাল যে পড়ালেখাগুলা সেগুলো হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। সো এই থিওরিটিক্যাল যে পার্টটা আছে, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই যে 60 মার্ক, এই 60 মার্কের মধ্যে তুমি ভাইয়া 40 অন্তত টার্গেট করো। এই 60 মার্কের মধ্যে 40 থেকে 45 তুমি যদি টার্গেট করতে পারো, তাইলে তোমার এই ফিজিক্স আর ম্যাথ থেকে কিন্তু আরো কি হবে, 40-এর মধ্যে আরো 20-এর মতো তুমি হচ্ছে বের করার টার্গেট করতে পারবা। তুমি যদি ওইখান থেকে 40-50 না উঠাইতে পারো, তাহলে তোমার কিন্তু এখান থেকে মার্ক ওঠার সম্ভাবনা একটু কম থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ফিজিক্স আর ম্যাথে তোমার হচ্ছে বড় বড় ক্যালকুলেশনের ম্যাথ কিন্তু আসতেছে, বড় থেকে মাঝারি ছোট আসতেছে, বাট ক্যালকুলেট করা লাগতেছে, মানে সেখানে তোমার টাইম যাবে। যেহেতু ক্যালকুলেটর নাই, মানে তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে, তার মানে এগুলো থেকে টাইম কনজিউম হবে। কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ এগুলোতে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন আসবে। বায়োলজির যে 30 আছে এটা তো পুরোপুরি থিওরিটিক্যাল প্রশ্ন আসবে। সো যারা মেডিকেল, ডেন্টাল এবং জাহাঙ্গীরনগর এসবের প্রস্তুতি নিয়ে আসছো, তোমাদের কিন্তু এই যে বায়োলজির যে 30 আছে এইখানে সর্বোচ্চ মার্কস উঠাতে হবে, ঠিক আছে? তোমাদের এই বায়োলজি থেকে কিন্তু তখন 18 উঠাইলে চলবে না। তোমার চিন্তা করতে হবে যে তুমি বায়োলজি এত ভালোভাবে পারো, তুমি বায়োলজি চেষ্টা করবা যে আমি এখান থেকেই 25 প্লাস মাইনাস উঠাই ফেলবো, আমি বায়োলজি থেকেই 25 প্লাস মাইনাস উঠাই ফেলবো, আমি কেমিস্ট্রি থেকেই হচ্ছে 15 প্লাস মাইনাস উঠাই ফেলবো। তাহলে দেখো বায়োলজি আর কেমিস্ট্রি থেকেই তোমার 40 টার্গেট হয়ে যেতেছে, যারা মেডিকেল, ডেন্টাল এসব পরীক্ষা দিয়ে আসছো। আবার যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে আসছো, তারা চিন্তা করবা যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি, ভাইয়া আমি তো ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রিতে হচ্ছে খুব ভালোভাবে প্রস্তুতি নিছি, আমি এই 20-20-40 আর 20-60, এই 60-এর মধ্যে 40-45 টার্গেট করব, আর বাকি 20-30 আমি টার্গেট করবো বায়োলজি আর ইংলিশ থেকে। অর্থাৎ এই জিনিসটা আলাদা হবে দুইটা সেক্টরে। যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছো, তোমরা টার্গেট করবা ফিজিক্স, ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টাকে বেশি টার্গেট করবা। মেডিকেল, ডেন্টাল এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিট এসবের প্রস্তুতি নিছো, তোমরা এই বায়োলজি, ইংলিশ, কেমিস্ট্রি এই 3টাকে টার্গেট করবা। কারণ এগুলো তোমরা ভালো মতো পড়ে আসছো না, বায়োলজির সাথে কেমিস্ট্রি পড়ে আসছো মেডিকেলে, এবং ইংলিশ পড়ে আসছো। এই যে 20 এবং 30 এবং 10, 60, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ওরাও তোমার 60-এর এক্সাম দিচ্ছে, অর্থাৎ 60কে টার্গেট করতেছে মেইন ফোকাস হিসেবে, বাকি 40কে রাখতেছে হচ্ছে তোমার বাইরে। এবং মেডিকেল, ডেন্টাল এবং জাহাঙ্গীরনগর আবার রাখতেছে হচ্ছে বায়োলজি, ইংলিশ আর কেমিস্ট্রি, এই 60কে। দুই পক্ষে কিন্তু সমান সমান 60 মার্ক হচ্ছে ওদের ফেভারেবল, এগুলো আরো প্রস্তুতি নিয়ে আসছে, এখানে আরো পরীক্ষা দিয়ে আসছে, তাই তো? বাকি যে 40 মার্ক, সেখান থেকে তুমি যত বেশি সম্ভব উঠাইতে পারো, সেইটা তোমার ততই কি করবে, ম্যারিটটাকে আগে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে রেখো এই জিনিসগুলো, তুমি এই জিনিসগুলো স্টুডেন্টরা হিসাব করে না ভাইয়া।
ক্লিয়ারলি শোনো, এই জিনিসগুলোই স্টুডেন্টরা হিসাব না করে জাস্ট, অনেক স্টুডেন্ট আছে পারে বাট চান্স পায় না। কিসের জন্য? কারণ ওরা নিজে একদিন বসে এই হিসাবগুলো কোনোদিন করে নাই, নিজে একদিন বসে এই হিসাবগুলো ব্রেনের মধ্যে কোনোদিন করে নাই। যে আমি তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছি, তাহলে আমি ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি 60-এর মধ্যে 40 উঠাবো বা 50 উঠাবো, আর বাকি বায়োলজি এবং ইংলিশের মধ্যে আমি আরো 20 থেকে 25 উঠাবো, বা আমি আরো 30 উঠানোর চেষ্টা করব, বা আমি আরো 15 পাওয়ার চেষ্টা করব। এই হিসাবগুলো তুমি বাসা থেকে কষে যাবা যে আমার যেই ক্যাপাবিলিটি বা আমার যে বেসিক, আমি কতটুকু প্রস্তুতি নিছি, আমার প্রস্তুতি অনুযায়ী আমি কোন সাবজেক্টে কত মার্ক উঠানোর যোগ্য, আমি সেই অনুযায়ী আমার প্ল্যানটা বানাবো। তাহলে কথা বুঝতে পারছো কি? তাহলে দেখো, যারা মেডিকেল, ডেন্টাল এবং জেউর প্রস্তুতি আছো, তোমরা টার্গেট করবা বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংলিশ। এখানে যেন হচ্ছে তোমার অন্তত 80% প্লাস মাইনাস মার্কস আসে। বুঝতে পারছো? আবার যারা হচ্ছে ভার্সিটি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি রেডিকেটলি নিয়ে আসছো, হয়তো কোনো কারণে তোমার চান্স হয় নাই, ঠিক আছে, বা একটু নিচের দিকে মেরিট আসছে, তুমি চাইতেছো হচ্ছে এগ্রিতে ভালো করতে, তাহলে তুমি যেটা করবা, তুমি হচ্ছে তোমার যেই যেখানে প্রস্তুতি ভালো, ফিজিক্স, এরপর হচ্ছে কেমিস্ট্রি, এরপর হচ্ছে ম্যাথ, এইগুলা থেকে তুমি হচ্ছে 70 থেকে 80% মার্কস ক্যারি করার চেষ্টা করবো। ভাই এখানে কম কেন দিলাম? কারণ এই যে ফিজিক্স আর ম্যাথে কিন্তু তোমার অনেক টাইম চলে যাবে, ঠিক আছে, হয়তো অনেক প্রশ্ন তুমি টাইমের জন্য অ্যান্সার করতে পারবা না, বাট অন্তত 70 থেকে 80% অ্যান্সার করতে পারবা। তুমি তো অলরেডি ডিউ পরীক্ষা দিয়ে আসছো, তুমি তো অলরেডি সিকে রুয়েট, বুয়েট, তারপর হচ্ছে বুটেক্স, এসব জায়গায় পরীক্ষা দিয়ে আসছো, তাই না? ওইখানে তো আরো কঠিন প্রশ্নের পরীক্ষা দিয়ে আসছো। সো এগুলোতে টাইম কনজিউম হলে তোমার জন্য কিন্তু বেসিকটা সহজ, টাইম লাগতে পারে বাট তোমার জন্য বেসিকটা কিন্তু সহজ। সো তোমরা এই যে এখানে টার্গেট করবা, তোমাদের জন্য এখানে দেখো যারা এইগুলা প্রস্তুতি নিবে ওদের জন্য 60 মার্ক, আবার এইখানেও 60 মার্ক। সো এই 60-এ যারা 70 থেকে 80% মার্ক উঠে ফেলতে পারবা, বাকি 40% তোমরা এতদিন পড়ছো না, সেখান থেকে বাকি যে 40 মার্ক আছে, সেখান থেকে তোমরা এতদিন যারা পড়ছো না, সেখান থেকে অলরেডি দেখবা 15-20 মার্ক চলে আসবে। কথা বুঝতে পারছো? এবং এটা 1-2 নাম্বার তো ভেরি করবে সবাই, তাই না? তো সবাই তো আর সেম মার্ক উঠাবে না, তাহলে তো সবার মেরিটে এক হইতো। সো এই হচ্ছে প্ল্যান যে আমি কিভাবে আগাবো। এখন তোমার হচ্ছে যেই স্ট্রং পয়েন্ট আছে সেগুলাকে মেইন ফোকাসে রাখো, এবং বাকিগুলাকে যে একদম ফালাই দেবা সেটা বলতেছি না, বাট তোমার এখান থেকে মার্ক উঠাইতে হবে, কারণ তুমি এগুলো নিয়ে আসছো, তুমি এখানে স্ট্রং, তুমি কেন উঠাবা না? কথা বুঝতে পারছো? এবার আসো রুটিনে। তাহলে তোমার কিন্তু রুটিন করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে ভাইয়া আমি একটু এই অংশটুকু মুছি, এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা একটু রুটিন নিয়ে আলোচনা করি যে আমি এই 25 থেকে 26 দিনে কি করব। প্রথম কথা হচ্ছে তোমাদের পড়ালেখা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই, তোমরা সব কিছু পড়ছো, ঠিক আছে। আমি ব্যাটেলস অফ বায়োলজিতে তোমার হচ্ছে এগ্রি যারা, তাদের জন্য কেমিস্ট্রি প্রশ্ন করি, করতে করতে আমার এমন অবস্থা যে মনে হচ্ছে প্রতিদিন এত এক্সাম ওদের নিছি বা এত প্রশ্ন ওদের করছি, আমার মানে এগ্রির যে প্রশ্ন প্যাটার্ন বা হচ্ছে এক একটা টপিকের উপরে প্রশ্ন, কত টাইপের প্রশ্ন হতে পারে, এগুলো মুখস্থ হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। তাহলে যারা এক্সাম দিছে ওরা আরো বেশি পড়ছে আমার থেকে, তাই তো? ওরা আমার থেকে আরো বেশি পড়ছে এবং আরো অনেক জায়গায় এক্সাম দিছে, অফলাইন এক্সাম দিছে, অনলাইন এক্সাম দিছে, বাসায় এক্সাম দিছে, বই থেকে পড়ছে। তাহলে তোমাদের কি এতদিনে ঝাঁঝরা হয়ে গেছে, তাই তো? তার মানে তোমাদের পড়া নিয়ে কোনো সমস্যা নেই। তোমাদের কি করতে হবে? একটা রিভাইজড ওয়েতে কি করতে হবে, জিনিসটা রুটিন ওয়েতে এক্সামের আগে টোটাল প্রস্তুতিটা সম্পন্ন করতে হবে। তার জন্য তোমরা যেটা করবা, যে কি বললাম, তোমরা এখানে একটা কাজ করতে পারো, তোমরা সাবজেক্ট ওয়াইজ আগাইতে পারো, সাবজেক্ট ওয়াইজ আগাইতে পারো। আবার কেউ যদি না চাবে আমি সাবজেক্ট ওয়াইজ আগাবো না, আমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আগাবো, এই দুটো ওয়ে আছে। সাবজেক্ট ওয়াইজ মানে কি বুঝাইলাম, চ্যাপ্টার ওয়াইজ মানে কি বুঝাইলাম। দেখো তুমি যেহেতু তোমার কাছে এখনো 25 দিন এর মতো সময় আছে, আমি 25 দিন বললাম, তাহলে তোমার পড়তে হবে 5টা সাবজেক্ট, ঠিক আছে। এবং সবগুলো সাবজেক্টে তো আর সেম পরিমাণে টাইম তোমার লাগবে না। ধরো যারা বায়োলজিতে ভালো, তারা বায়োলজি ধরো 3 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলা বা 4 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলা। যারা ম্যাথে ভালো, তারা ওইটা 3 থেকে 4 দিনে কমপ্লিট করতে পারলা। যারা ফিজিক্সে ভালো, তারা ওইটা 4 থেকে 5 দিনে কমপ্লিট করতে পারলা। তার মানে যারা যেই সাবজেক্টে ভালো সেইখানে টাইমগুলা বাঁচায়া, যেই সাবজেক্ট তোমার উইক সেইখানে তুমি দিবা। সাবজেক্ট ওয়াইজ যদি তুমি আগাও, তাহলে তুমি কি করবা, তুমি তোমার স্ট্রং যেই সাবজেক্ট জোনগুলো আছে সেইখান থেকে টাইম বাঁচানোর চেষ্টা করবা।
টাইম বাঁচানোর চেষ্টা করবা। ঠিক আছে, আমি কোনো ফিক্সড টাইম দিচ্ছি না তোমার বায়োলজি 3 দিনেই পড়তে হবে, তোমার উপরে। তোমার বায়োলজি 4 দিন পড়তে তোমার দেখো 25 দিন 5টা সাবজেক্ট, সো তোমার যদি বায়োলজি পড়তে 4 দিন সময় লাগে, তার মানে তুমি একদিন সময় বাঁচাইছো না একটা সাবজেক্টের। এই একদিন সময় তুমি ধরো হচ্ছে ম্যাথে একটু উইক, তুমি ম্যাথে 5 দিন আর একদিন, এই একদিন নিয়ে ওখানে দিবা, তার মানে 6 দিন। কথা বুঝতে পারছো? আবার ধরো তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো, সো ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার ধরো 4 দিন করে সময় লাগছে, তাহলে এই যে এই দুটো সাবজেক্টে যে 5 দিন করে সময় ছিল, সেখান থেকে তুমি 2 দিন সময় বাঁচাইছো না। এই 2 দিন সময় নিয়ে তুমি তোমার অন্য উইক, ধরো তুমি ইংলিশ একটু উইক, তো ইংলিশে আরো এক্সট্রা 2 দিন দিলা, বা ইংলিশ আরো এক্সট্রা 1 দিন দিলা, ম্যাথে আরো এক্সট্রা 1 দিন দিলা। তার মানে এটা তুমি তোমার মতো করে সাজাবা, আমি সবাই তো আর একরকম না, তাই না? সো তোমার ওয়াইজ তুমি হচ্ছে এটা সাজাবা। সো এই যেসব সাবজেক্টে তুমি হচ্ছে স্ট্রং, সেখান থেকে টাইম বাঁচানোর চেষ্টা করবা, এবং এই টাইমগুলাকে তুমি নিয়ে কোথায় দিবা? এই টাইমগুলাকে তুমি হচ্ছে তোমার যেসব সাবজেক্টে উইক সেই সাবজেক্টে দিবা। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি। এই 25 থেকে 26 দিন সময়কে তুমি যদি সাবজেক্ট ওয়াইজ কভার করতে চাও, তাহলে দেখা গেছে হচ্ছে প্রথম 4 দিনে তুমি হচ্ছে বায়োলজি কভার করলা, কারণ এটা তুমি খুব ভালো। এরপরে পরের 4 দিনে তুমি হচ্ছে কেমিস্ট্রি ভালো করলা, এটাও তুমি ভালো। তাহলে এখান থেকে 8 দিন সময় চলে গেল, বাকি এখনো কত দিন সময় আছে? 17 দিন সময় আছে, এবং সাবজেক্ট আছে তোমার কাছে 3টা। সো তুমি কি করলা? ম্যাথে ধরো হচ্ছে 6 দিন সময় দিলা, ফিজিক্স ধরো হচ্ছে 6 দিন সময় দিলা, এবং হচ্ছে ইংলিশে ধরো 3 থেকে 4 দিন সময় দিলা, এবং বাকি 2 দিন তুমি হচ্ছে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্ট রিভাইজ করলা, কারণ পরীক্ষার আগে 2 থেকে 3 দিন তুমি কি ওভারঅল জিনিসটা রিভাইজ করবা না? সো এইভাবে তুমি হচ্ছে সাজায় নিবা। সেকেন্ডলি, কেউ যদি ভাই আমি চ্যাপ্টার ওয়াইজ যাইতে চাই, আমি কোনো সাবজেক্ট ওয়াইজ যাব না, তাহলে তোমার ক্ষেত্রেও একই কথা। ধরো কেউ একদিন বায়োলজি 2টা চ্যাপ্টার পড়বে, ম্যাথের 1টা চ্যাপ্টার পড়বে, কেমিস্ট্রির 1টা চ্যাপ্টার পড়বে, ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়বে। এইভাবে যে আগাইতে চাও, তাহলে তুমি চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রেও মনে রাখবা যে তোমার যে 50 থেকে 60টা চ্যাপ্টার আছে, সবগুলা চ্যাপ্টার কিন্তু তুমি সেম ভাবে পারো না, কিছু ভালো পারো, কিছু খারাপ পারো। এই যে 2টা টাইপ হইলো, কিছু আমি ভালো পারি, এই ভালো পারি থেকে কিছু সময় তুমি বাছাই কি করবা, যে খারাপ পারি সেখানে দিবা। কারণ যেগুলা তুমি অলরেডি পারো, এতবার পরীক্ষা দিছো, এতবার তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করছো, সেই টপিকগুলোতে অ্যান্সার করছো, এমসিকিউ সলভ করছো, সেগুলো তুমি এক্সাম হলে গিয়েও পারবা। বাট এখানে মনে রেখো, এইগুলা করতে গিয়ে একদম স্ট্রং জোন থেকে টাইম বাঁচায় যে হচ্ছে তুমি উইক গুলাতে দিতে গিয়ে এমন যেন না হয় তুমি হচ্ছে স্ট্রং গুলাই অ্যান্সার করতে পারলা না পরীক্ষায়, এমন যেন আবার না হয়। ঠিক আছে, তোমার এইটা এখান থেকে টাইম বাঁচানোর চেষ্টা করতে বলছি, একদম মাস্ট করতে হবে সেটা বলিনি, চেষ্টা করতে বলছি। তুমি এখান থেকে চেষ্টা করবা, তোমার যদি না হয় তাহলে তুমি হচ্ছে সবগুলাতে সেম পরিমাণে টাইম দিবা। কথা বুঝতে পারছো? বাট তোমাকে জিনিসটা চেষ্টা করতে হবে, পরে যেন এমন না হয় যে তুমি দুর্বলটাতে হচ্ছে ভালো করতে গিয়ে তোমার হচ্ছে স্ট্রংটাই ছেড়ে গেছে। সেই স্ট্রং যে 60 মার্ক গুলা ছিল, ওইগুলা বলছি, ওইগুলা কিন্তু ভুলেও ছাড়া যাবে না। চ্যাপ্টার ওয়াইজ গেলে কি হবে, তুমি সব চ্যাপ্টার ভালো পারো না, সো এখানেও তুমি হচ্ছে স্ট্রং যে চ্যাপ্টার গুলো আছে সেগুলাতে হচ্ছে তাড়াতাড়ি বা একটা কম টাইমের বা অপটিমাইজ টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবা, এবং সেই টাইমগুলোকে তুমি তোমার কিসে দিবা, উইক চ্যাপ্টার গুলাতে দিবা। এবং রুটিন, এটা তোমার নিজস্ব রুটিন। কখন এরকম হয় না যে ভাই আপনার রুটিনটা বলেন, আমি কোন টাইমে পড়বো বা আমি কোন টাইমে ফ্রি, কোন টাইমে পড়ে হচ্ছে কমফোর্টেবল ফিল করি, সেটা তো তুমি করবা না। তাহলে তোমার রুটিন আমার রুটিন সেম হবে? আবার আমাদের জন্য কি 3 নাম্বার একজন ব্যক্তির সাথে সেম হবে, 4 নাম্বার একজন ব্যক্তির সাথে সেম হবে না? সবাই আলাদা মানুষ, তাই তো? সবাই আলাদা সত্তা, হয়তো 2-1 মিলে যেতে পারে, হয়তো আমার সাথে আরো 4-5 মিলে যেতে পারে। বাট এই ভিডিওটা যদি 500 মানুষ দেখে, তো 500 মানুষের তো আর পড়ার রুটিন সেম হবে না। সো এইটাকে আমি কেন বলতেছি, এই জিনিসগুলো আলোচনা করতেছি এই জন্য যেন তুমি নিজের জন্য বেস্ট প্ল্যান আর রুটিনটা করতে পারো। আমি এত আলোচনা এই জন্যই করতেছি যেন তুমি তোমার নিজের বেস্ট প্ল্যান আর রুটিনটা করো। সো এই জিনিসগুলোকে মাথায় রেখে তুমি তোমার প্ল্যান এন্ড রুটিনটাকে সাজাবা। কথা কি বুঝতে পারছো? তাহলে প্ল্যান আর রুটিন বলতে কি বলছে, আমি কোনোদিন এসে বলবো না যে তুমি 22 তারিখে এসে কেমিস্ট্রি পড়ো, 23 তারিখে এসে ফিজিক্স পড়ো, 28 তারিখে এসে এটা পড়ো, এগুলো কখনো আমি বলবো না। এটা তুমি জানো যে তোমার কোন দিন কোনটা পড়া লাগবে, তোমার কতটুকু বাকি আছে, তোমার কতটুকু আগে কভার করা ছিল, তোমার কতটুকু কভার করা লাগবে, এটা তুমি জানো, আমি জানি না। কথা বুঝতে পারছো? সো এই জিনিসগুলা মাথায় রেখে, এই কি পয়েন্টগুলো মাথায় রেখে, যে আমাকে এতদিন পর্যন্ত আমি যেই প্রস্তুতি নিছি, সেই প্রস্তুতিতে আমার যেই সাবজেক্টগুলো পড়তে হয়েছে, আমি যদি মেডিকেল, ডেন্টাল এবং জাহাঙ্গীরনগর থেকে এসে এখন জিএসটি পরীক্ষা দেই, তাহলে আমাকে বায়োলজি এবং কেমিস্ট্রি, ইংলিশ এইসবে ভালো মার্ক উঠাইতে হবে, এসবে 80 to 90% মার্ক উঠাইতে হবে।
আবার আমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে এসে এখন এগ্রি জিএসটি পরীক্ষা দিই, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণে মার্ক উঠাবো এবং বাকিগুলোতে হচ্ছে যতটুকু পারি সেটা উঠাবো। কথা বুঝতে পারছো? এই দুটা কি পয়েন্ট মাথায় রেখে তুমি তোমার প্ল্যান করবা। আর রুটিনের ক্ষেত্রে তুমি তোমার স্ট্রং জোন, উইক জোন, কোন চ্যাপ্টারে তুমি স্ট্রং, কোন চ্যাপ্টারে তুমি হচ্ছে উইক, কোন সাবজেক্টে তুমি স্ট্রং, কোন সাবজেক্টে তুমি উইক, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তুমি তোমার রুটিন সাজাবা এবং একদিন পরীক্ষার আগে অন্তত 2 থেকে 3 দিন সময় রাখবা তোমার ওভারঅল সব সাবজেক্টগুলোকে কভার করার জন্য। এই 2 থেকে 3 দিন রাখবা ওভারঅল রিভাইসের জন্য, ঠিক আছে? যদিও রিভিশন নিয়ে একটু পরে আবার আলোচনা করব, বাট ওভারঅল রিভাইসের জন্য তুমি কিন্তু অন্তত 2 থেকে 3 দিন সময় লাগবা। ধরো হচ্ছে তুমি 23 এবং 24 এই 2 দিন রাখলা রিভাইসের জন্য, অথবা তোমার একটু টাইম বেশি লাগে তাহলে তুমি হচ্ছে 22, 23, 24 রাখতে পারো, ঠিক আছে? 25 তারিখ তোমাদের এক্সাম, ওটা তো বাদ। সো এই হচ্ছে প্ল্যান অ্যান্ড রুটিন। আচ্ছা, এরপরে এক্সাম নিয়ে আলোচনা করি। এক্সাম নিয়ে আলোচনা করার ক্ষেত্রে মনে রেখো, তুমি এগ্রি জিএসটি স্ট্যান্ডার্ড যে এক্সাম আছে, এগ্রি জিএসটি স্ট্যান্ডার্ড যে এক্সাম আছে সেটার জন্য তুমি যেখানেই ভর্তি হও, অনলাইনে ভর্তি হও, অফলাইনে ভর্তি হও, যেখানেই করো না কেন, তুমি হচ্ছে বেশি বেশি এগ্রি জিএসটি স্ট্যান্ডার্ড এক্সামগুলো দিবা, ঠিক আছে? তাহলে তুমি বুঝবা যে তোমার এই শেষ মুহূর্তে এসে কোন সাবজেক্টে সমস্যা বেশি হচ্ছে, কোন সাবজেক্টে তোমার মার্ক কম আসতেছে, ঠিক আছে? এটা আইডেন্টিফাই করার সময় কিন্তু এখনই, ঠিক আছে? এখনো তোমার কাছে প্রায় 1 মাসের মতো সময় আছে। সো তুমি যদি এখন আবার আইডেন্টিফাই করো যে না, হয়তো 2 মাস আগে যখন তুমি এক্সাম দিতা তখন তোমার ফিজিক্সে মার্ক কম আসতো, বাট এখন তুমি এসে দেখলা তোমার ফিজিক্সেও মার্ক কম আসতেছে, আবার কেমিস্ট্রিতেও মার্ক কম আসতেছে, ঠিক আছে? তুমি হয়তো এক্সাম না দিলে এই জিনিসটা জানতে পারতা না, বাট এখন তুমি শুরুতে এক্সামগুলো দিয়ে দেখো তোমার উইক জায়গাগুলো কোনগুলা, এন্ড দেন সেটা আইডেন্টিফাই করে সেই জায়গাতে সময় আরো বাড়ায় দাও, কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে সেটা বাড়ায় দাও। এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রেখো, নেগেটিভ মার্কিং এবং একই ভুল বারবার করা, এই জিনিসটা মনে রেখো। একটা ভুল যখন এক্সামে তুমি করবা, তুমি বাসায় গিয়ে অথবা তুমি এক্সাম শেষে সেটা নিয়ে একটু চিন্তা করবা যে আমি এই জিনিসটাতে ভুল করছি, আমি এই টপিকটাতে ভুল করছি এবং এই কারণে ভুল করছি, ওই টপিকটা পড়ে ফেলবা। তাইলে যেটা হবে, বা ওই টপিকটা সম্পর্কে কেন ভুল করছো এবং কি কারণে ভুল করছো, ঠিক আছে? এই জিনিসটা যদি তুমি জানতে পারো এবং সেটা সম্পর্কে পড়ে ফেলতে পারো, তাইলে এই টপিকটা থেকে ফার্দার সামনে যে কোনো এক্সামে প্রশ্ন আসুক তুমি আর সেখানে ভুল করবে না, ঠিক আছে? মানুষ কিন্তু ভুল হইতেই শিখে। সো এক্সামে ভুল করাটা কিন্তু খারাপ কিছু না, বাট সেই ভুলটাকে বাসায় এসে অথবা এক্সাম শেষে আইডেন্টিফাই করে সেটা সম্পর্কে না পড়া হচ্ছে সব থেকে বড় ভুল। কথা বুঝতে পারছো? তাহলে ভুল হইতেই পারে এক্সামে, তুমি তোমার ভুলের মাধ্যমেই তো দুর্বলতাগুলোকে বের করবা এবং তারপরে তুমি কি করবা, সেই দুর্বলতাগুলোকে কাজ করে তুমি সেখানে কি হবা, আস্তে আস্তে স্ট্রং হবা, তাই না? সো কি করতে হবে, এগ্রি জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে এবং এক্সামের ক্ষেত্রে মনে রাখতে হবে যেই ভুলগুলা করবো এক্সামে যেই ভুলগুলা করব সেগুলোকে আমি কি করব, সেগুলোকে এক্সাম শেষে আবার একটু রিকল করব যে আমি সেই টপিকটা করতে পারি কিনা। এখন এক্সামে অনেক কারণে ভুল হইতে পারে, হয়তো তুমি ওই টপিকটা একেবারেই পারো না, সেইটা ভুল হয়েছে, এটা আরেকটা কথা, এটা একটা দিক। আর আরেকটা হচ্ছে তুমি পারো, একটু আফসা মনে আছে, বাট তুমি পারা জিনিসটাকে ভুল করছো, তোমার নিজের কোন একটা ভুলের কারণে তুমি পারা জিনিসটাকে ভুল করছো, বাট তুমি পারো, এটা একটা কথা। সো তুমি যেটা পারো ওই পারা জিনিসটা যেন কোনো রকম ভুল না হয়। এই অ্যাডমিশন এক্সামে তোমরা যতদিন পর্যন্ত অনেক এক্সাম দিছো, তাই না? আমার এই একটা কথা মিলাই নিও, তোমরা অনেক এমন আছো না যে শুধুমাত্র পারা জিনিস ভুল করার কারণে চান্স পাওনি। এই অ্যান্সারটা তোমরা কমেন্টে দিবা, বা এই ভিডিওটা তোমরা যেখানেই দেখো এই একটা জিনিসের অ্যান্সার ভাইকে দিও যে তোমরা যারা চান্স মিস করছো তার মধ্যে এমন অনেকে আসো না যারা শুধুমাত্র নিজের পারা জিনিসগুলা ভুল করার কারণে চান্স পাওনি। হয়েছে তো সেটা কেন হয়েছে? কারণ তুমি যখন এক্সাম দিছো ওই পরীক্ষার আগে, তখন তুমি তোমার পারা জিনিসগুলো যখন ভুল হয়েছে সেটাকে বাসায় এসে আর রিকল করো না, সেটা আর পড়ো না, সেটা দেখো না, এই ভুল হয়েছে পারবো, হ্যাঁ ঠিক আছে, এরকম করছো। কথা বুঝতে পারছো? তাহলে এই কাজটা করা যাবে না। কি করতে হবে, ভুলগুলাকে আইসা এক্সাম শেষে রিকল করতে হবে, যেন কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। কথা বুঝতে পারছো? তাইলেই দেখবা তোমার আস্তে আস্তে নেগেটিভ মার্কিং কমতে থাকবে, তোমার এক্সামে মার্ক বাড়বে, তুমি হচ্ছে ভালো করতে পারবে এক্সামে। এক্সাম দেওয়ার ক্ষেত্রে মনে রেখো এগ্রি স্ট্যান্ডার্ডই যেন হয়, এলোমেলো এক্সাম দিও না, এবং ঘড়ি ধরে 1 ঘন্টা টাইম নিয়ে তুমি যেই সিরিয়ালে এগ্রি জিএসটি এক্সামের দিন দাগাবা, তুমি 25 অক্টোবর যেই সিরিয়ালে এক্সাম দিবা সেই সিরিয়ালেই এখন থেকে প্র্যাকটিস করবা। যেমন আমি যদি এগ্রি জিএসটি এক্সাম দিতাম তাহলে আমি সবার আগে দাগাইতাম হচ্ছে বায়োলজি,
আমি সবার আগে দাগাইতাম হচ্ছে বায়োলজি, কারণ আমি বায়োলজি মোটামুটি পারি এবং আমি জানি বায়োলজিতে কোনো ম্যাথ নাই। বায়োলজির 30টার মধ্যে আমি যদি হচ্ছে 25 থেকে 26টা কারেক্ট করে ফেলতে পারি, তাহলে অলরেডি আমার চান্স অর্ধেক হয়ে গেছে। কথা বুঝতে পারো নাই? আমি যদি হচ্ছে 1 ঘন্টা সময়ের মধ্যে প্রথম 10 থেকে 12 মিনিটের মধ্যে বায়োলজির 25 থেকে 26টা কারেক্ট করে ফেলতে পারি, তাহলে তো আমার অলরেডি শেষ। এরপর আমি যাবো কেমিস্ট্রিতে। এটা আমার কথা বলতেছি, তোমার যেটা ফলো করা লাগতে এমন না, তুমি যেভাবে এক্সাম দিয়ে হচ্ছে কি রেগুলার যেভাবে এক্সাম দিছো সেভাবে দিবা, কোনো সমস্যা নেই। এরপর আমি দিব কেমিস্ট্রি। ধরো কেমিস্ট্রি থেকে আমার আরো কিছু মার্ক চলে আসলো, এই দুটো থেকে যখন কত, এটাই 30 আর এটাই 20, এই 50-এর মধ্যে যখন আমি প্রায় 40টা কারেক্ট করে ফেলবো, তখন আমার আর কি থাকবে? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে আমি আর 20 থেকে 30টা তো কারেক্ট করতেই পারবো। কথা বুঝতে পারছো না? এটা হচ্ছে আমার সিকোয়েন্স। এবার আমি ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এগুলো লাগাবো। এখন তোমার যদি মনে হয় তুমি ফিজিক্সে খুব ভালো, তুমি শুরুতে কি করবা? ফিজিক্সে লাগাবা। যখন তুমি ফিজিক্সের সেই 20টার মধ্যে 17-18টা কারেক্ট করে ফেলবা, ঠিক আছে, এবং যত বেশি এক্সাম দিবা তত তোমার টাইম কম লাগবে এমসিকিউ সলভ করতে। সো এই 20টা এমসিকিউ শুরুর দিন, ধরো তুমি হচ্ছে আজকে 28 তারিখ থেকে শুরু করছো এক্সাম দেওয়া, সো তুমি ফিজিক্সের 20টা এমসিকিউ সলভ করতে তোমার আজকে ধরো লাগছে হচ্ছে 15 মিনিট, সো নেক্সট দিন তোমার লাগবে 14 মিনিট, 13 মিনিট। এটা যেন হয় আস্তে 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 পারবো। হ্যাঁ, টাইম কমাই দিকে আবার ভুল করো না, কারেক্টলি অ্যান্সার করব এবং আস্তে 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 এক্সাম দিয়ে দিয়ে কি করবো, এই টাইমটাকে কমাবো। যেখানে আমি 20টা এমসিকিউ একদিন অ্যান্সার করতাম 15 মিনিটে, সেখানে চেষ্টা করবো পরের দিন 14 মিনিট অ্যান্সার করতে, কারণ ওই একটা মিনিট আমি আরেকটা এমসিকিউ দিতে পারবো বা আরো 2টা এমসিকিউ সলভ করতে পারবো। কথা বুঝতে পারছো? সো এক্সাম দিব বেশি বেশি এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলা মাথায় রাখবো এবং ভুল করলে সেটা এসা রিকল করব। লাস্ট থিং কি ভাইয়া? ফাইনাল টাচ। ফাইনাল টাচ মানে বলতেছি রিভিশনের কথা, ঠিক আছে? একদম এক্সামের আগে গিয়ে তুমি একটা ফাইনাল টাচ দিবা বা রিভিশন দিবা, একটা রিভিশন দিবা, এবং সেইটার জন্য তুমি হচ্ছে 2 থেকে 3 দিন রাখবা। তো 2 থেকে 3 দিন মানে কত? যদি 2 দিন রাখো তাহলে হচ্ছে 23 আর 24, তাই তো? যদি 2 দিন রাখো তাহলে হচ্ছে 23 আর 24, যদি 3 দিন রাখো তাহলে হচ্ছে 22, 23, 24। এই দিনগুলোতে তুমি যেটা করবা, ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টের সবগুলো টপিক রিভাইজ করবা, কি কি টপিক ছিল, কি কি করছো, কি কি ফর্মুলাগুলো পড়ছো, সব জিনিসগুলোকে রিভাইজ করে যতটুকু তোমার পরীক্ষায় তুমি কি করে নিতে চাও, মাইন্ডে রাখতে চাও, সেই জিনিসগুলো পড়ে যাবা, ফর্মুলাগুলো বারবার রিভাইজ করে যাবা। কারণ ফর্মুলা যদি মনে না থাকে তাহলে তো এক্সামে কি করতে পারবে না, ওই ফিজিক্সের বা ম্যাথের জিনিসগুলো ক্যান্সেল করতে পারবে না। আবার বায়োলজির যে মুখস্থ জিনিসগুলো তোমার মনে থাকে না, সেই জিনিসগুলো একটু পড়বা, তাই না? সো এই 2 থেকে 3 দিন টাইম হচ্ছে ওভারঅল সবকিছু রিভাইজ করার জন্য, ঠিক আছে? ওভারঅল সবকিছু রিভাইজ করার জন্য। এবং 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 লাস্ট দিন, লাস্ট ডে কয় তারিখ? 24 অক্টোবর। এই দিনটা অনেক বেশি ভাইটাল। এই দিনটায় কারো মনে হবে যে ভাই আমি চান্স পাবো না, এই কালকে আমি হবে না আমার দ্বারা, এতদিন পারি নাই, কালকে পারবো না, ঠিক আছে? বা এরকম জিনিসপাতি মাথায় আসবে, বা মনে হবে আজকে আমি হচ্ছে 15 ঘন্টা পড়ি, তাইলে কালকে 25 তারিখ এক্সামটা দিয়ে তারপরে আইসা একেবারে ঘুমাবো, আজকে ঘুমাবো না, ঠিক আছে? এরকম যদি হয় ভাই, তাহলে তোমার কাছে মাপ চাই, তুমি ভুলের রাজ্যে আসো। এক্সামের আগের রাতে যত ভালো ঘুম হয়, এক্সামে তত ভালো অ্যান্সার করা যায়, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এখানে তোমার কিন্তু টাইমের সাথেও খেলতে হবে, এখানে তোমার সাথে টাইমের সাথে খেলতে হবে এবং এর সাথে কারেক্ট করতে হবে। 60 মিনিটে 100টা এমসিকিউ, যার মধ্যে আবার ফিজিক্স আর ম্যাথে খালি ম্যাথ আর ম্যাথ। কথা বুঝতে পারছো? থিওরিটিক্যাল প্রশ্ন আসছে তার মানে 60টা, আর ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসছে 40টা। সো থিওরিটিক্যাল প্রশ্ন থেকে 60টার মধ্যে তুমি কতগুলো কারেক্ট করবা, আর 40টার মধ্যে কতগুলো কারেক্ট করবা, তোমার যদি ব্রেনই ভালো মতো কাজ না করে। কথা বুঝতে পারছো? তার মানে এই 24 তারিখ যা যতটুকু রুটিন অনুযায়ী পর্যাপ্ত ঘুমাইতে হবে ভাই, পর্যাপ্ত ঘুম দিবা, ঠিক আছে? এবং টেনশন ফ্রি থাকবা, এবং টেনশন ফ্রি থাকবা। টেনশন ফ্রি থাকার জন্য একটা কথা বলি ভাই, ধরো তোমার এগ্রি জিএসটি চান্স হয় নাই ভাই, তাহলে তোমার সব শেষ, তাই না? না, কিছুই শেষ হয়নি। তোমার এগ্রি জিএসটিতে চান্স পেয়ে অনেকে অনেক ভালো জায়গায় গেছে, তাই না? সেই জিনিসগুলো তুমি শুনছো, তোমার ভাল লাগছে, তোমার ক্যাম্পাসটা ভাল লাগে, তোমার ওই এগ্রি জিএসটির কোনো বড় ভাইকে দেখে তুমি ইন্সপাইরেশন পাইছো এগ্রি জিএসটিতে পড়ার, বা তোমার এই সেক্টরটা ভাল লাগে, এইসব কিছু দেখে তুমি হচ্ছে আসছো, তাই না? ভালো দিকগুলো আসছো। এগ্রি জিএসটিতে পড়ে, ঠিক আছে, খারাপ হয়ে গেছে, বা এগ্রি জিএসটিতে চান্স না পেয়ে এরপরে তোমার হচ্ছে অনেক ভালো জায়গায় গেছে, এমন কি কেউ নাই বাংলাদেশে? এমন কেউ নাই? বা এগ্রি জিএসটি না পাইলে কি জীবন শেষ? এরকম কোনো কিছু, এরকম কিচ্ছু না ভাই। তুমি তোমার এগ্রি জিএসটির
যতগুলা ভাইকে তুমি চিনো তাদেরকে যাই জিজ্ঞাসা করবা, দেখবো অনেকে কাঁদতেছে, পড়ালেখার পেশা নিতে পারে না, বলছে আমি এই কৃষিতে এসে ভুল করছি, আমি ভাই এত পড়ালেখা নিতে পারতেছি না, বা পড়ালেখা আমার দ্বারা হবে না। তো ওরা তো চান্স পেয়ে কান্নাকাটি করতেছে, তাই না? তো ওদের সবার জীবন কি একরকম? যে ধরো হচ্ছে অনেক টাকা পয়সার মালিক, কেউ অনেক টাকা পয়সার মালিক কিন্তু শান্তিতে একটা রাত ঘুমাইতে পারে না, ঠিক আছে? আর ধরো হচ্ছে একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায় আসা রাতের বেলা শান্তিতে একটা ঘুম দেয়, যেটার মধ্যে কার জীবনে শান্তি আছে বলো? ওর তো অনেক টাকা পয়সা আছে, ওর তো অনেক সফলতা আছে, তাই না? ও তো অনেক বড় কোম্পানির মালিক, আর উনি তো রিক্সা চালক, রিক্সা চালাইতেছে কষ্ট করে, সারাদিন কষ্ট করে, সে রাতে একটা শান্তির ঘুম দিতেছে, ঠিক আছে? সো জীবন আসলে সুন্দর, এবং সব জায়গাতে সেটাকে সুন্দর বানানো যায় যদি আমরা চেষ্টা করি, কঠোর পরিশ্রম করি এবং আমাদের ধৈর্য থাকে। তাহলে কথা বুঝতে পারছো? তার মানে কোনো কিছু না পাইলে জীবন শেষ এরকম মনে করার কোনো টেনশন নাই, এবং এই জিনিসগুলো আসবে হচ্ছে লাস্টের কয়েকদিন। সো লাস্টের কয়েকদিন একটু ঠিক মতো ঘুমাবা, খাবা, যেন হচ্ছে অসুস্থ আবার না হও, অসুস্থ হলে কিন্তু এক্সাম দিতে পারবা না, এবং ঠিক টাইম মতো ঘুমাইতে হবে, এবং কি টেনশন ফ্রি থাকতে হবে, এক্সাম দিতে হবে তোমার। এখন তাহলে ওভারঅল প্রত্যেকটা প্রথম থেকে বলি, ফার্স্ট তোমার কি করতে হবে? ফোকাস ফিরে আনতে হবে। ফোকাস ফিরানোর জন্য 3 থেকে 4টা কথা বলছি, সেটা মাইনা চলবা। প্ল্যান তোমার নিজের অনুযায়ী, এবং তোমার নিজের যে স্ট্রং এবং উইক জোন গুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করে সেই ওয়াইজ তুমি কোন দিন কোনটা পড়বা। তুমি কি চ্যাপ্টার ওয়াইজ পড়তে পছন্দ করো নাকি তুমি কি সাবজেক্ট ওয়াইজ পড়তে পছন্দ করো, সেটা তোমার মতো সাজায় নিবা। রুটিন কোন দিন কি পড়বা সেটা তুমি সাজাবা, ঠিক আছে? অন্য কারো রুটিন চাবা না যে ভাই আপনি লাস্ট কয়েকদিন কেমনে পড়ছেন, ওই রুটিনটা দেন। তোমার মতো করে তুমি সাজায় নাও, কারণ তোমার মতো দুনিয়াতে আরেকজন না, ঠিক আছে? তোমার মতো আমি না যে আমার থেকে তুমি রুটিন চাইবা। এরপরে হচ্ছে এক্সাম। এক্সামে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে রিকল করে 25 থেকে 26 দিনে তুমি যদি 20টা এক্সাম দাও, 20টা এক্সামে তোমার যদি 150টা ভুল হয়, তুমি সেই 150টা ভুলকে রিকল করো। ওই 150টা থেকে 5টা এমসিকিউ যদি এগ্রিজিএসটি এক্সামের দিন আসে, 5 নাম্বারই কে দেয় ভাই? 5টা মার্ক তো তুমি পাচ্ছ, তাই না? সো এরপরে লাস্টলি হচ্ছে রিভিশন, এবং শেষ দিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এরকম চিন্তা আপনার কখনোই করা যাবে না নাস্তা পাইলে জীবন শেষ, আমার কি হবে না হবে। কেউ না খায়া মরবে না ভাই এই দুনিয়াতে। দুনিয়াতে আসছি আমরা সাময়িক সময়ের জন্য, সবাই আবার চলে যাব। এইখানে এই দুনিয়ার তোমার হচ্ছে সৌর্য ধন সম্পদ কিছুই থাকবে না ভাই। তো সবাইকে এই কথা জানাই আমরা শেষ করলাম যে আমাদের কৃষিগুচ্ছ শেষ মুহূর্তে কি করো না। আশা করি তোমরা এই 4টা টপিক ভালোভাবে বুঝছো, সিরিয়ালি প্রত্যেকটা জিনিসকে এখন থেকে এই ভিডিও দেখার পরে এই মুহূর্ত থেকে ফলো করা শুরু করো। আশা করি কৃষিগুচ্ছ এক্সামে চান্স পাওয়ার পর ভাইকে জানাবা যে ভাইয়ের টিপস গুলা কাজে লাগছে কিনা, অথবা তুমি যদি চান্স নাও পাও তাও জানাবা যে ভাইয়ের একটা টিপস ছিল তোমার কাজে লাগছে কিনা। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং কৃষিগুচ্ছে ফাটা এক্সাম দাও।